আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে কিছু ডাকাত হঠাৎ করে ক্লেন আর আলিশিয়ার উপর আক্রমণ করেছিল। ওদের ধরে একটা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। ক্লেনের পাশে তখন আরো অনেক বন্দী বসেছিল। সেখানে ক্লেন একদম শান্তভাবে হাসি মুখে বাচ্চা লুনাকে কোলে নিয়ে বসেছিল। এই দৃশ্য দেখে আলিশিয়া আরো বেশি চিন্তিত হয়ে পড়ল। ওর মাথায় কিছুই ঢুকছিল না, আসলে কি হচ্ছে। ও খেয়াল করলো লুনা তখন ঘুমাচ্ছে। আলিশিয়া অবাক হয়ে ক্লেনকে জিজ্ঞেস করলো, ওকে তুমি কিভাবে শান্ত করলে? কিছুক্ষণ আগেই তো ভীষণ কাঁদছিল। ক্লেন হেসে বলল, ও কিছুক্ষণ আগে কাঁদছিল, কিন্তু এখন সব ঠিক আছে। ভ্রমণটা শান্ত বলে ও ঘুমিয়ে পড়েছে। তারপর আলিশিয়া অন্য বন্দীদের মাঝে দিয়ে ক্লেনের কাছে এসে আস্তে করে বলল, তুমি তো এতদিনের সবচেয়ে শক্তিশালী ডেমন কিং, তাহলে ইচ্ছা করেও কিভাবে ধরা পড়লে? আলিশিয়ার মনে হচ্ছিল হয়তো ক্লেন চেহারা বদলানোর কারণে দুর্বল হয়ে গেছে, তাই এক আঘাতেই অজ্ঞান হয়ে পড়েছিল। ক্লেন শান্তভাবে বলল, আমার আন্দাজ মোটামুটি ঠিক, কিন্তু পুরোপুরি নয়। আমি শুধু চেহারাই না, শরীরও মানুষের মতো বানিয়ে ফেলেছি। সেটা বুঝতে পারিনি যে এতে আমি দুর্বল হয়ে যাব, তাই পিছন থেকে হঠাৎ আঘাত করলে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই। মানে এখন ক্লেনের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে গেছে। তবে চাইলে সে তার শক্তি ব্যবহার করে আবার আগের মতো শক্তিশালী হতে পারত। তাহলে প্রশ্ন হলো, সে এখন এই ঝামেলা থেকে বেরোলো না কেন? ক্লেন বলল, যেহেতু আমি এখন মানুষের রূপ নিয়েছি, তাই আমার আসল ক্ষমতাগুলো লুকিয়ে রাখবো যতদিন না লুনা পরের রাজা হয়। আমি চাই সবকিছু স্বাভাবিকভাবে চলুক। তাছাড়া আমি মানুষের দুনিয়া সম্পর্কে আরো জানতে চাই, বিশেষ করে গরিব মানুষদের কেন অপহরণ করা হয়। তাই সে এখনো পালানোর চেষ্টা করেনি। আলিশিয়া তখন অবাক হয়ে বলল, তুমি জানোই না ব্যাপারটা আসলে কি? আমাদের সবাইকে ডাকাতরা ধরেছে, আর ওরা আমাদের দাস বানিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে। আলিশিয়া অনুরোধ করল, মানুষকে কখনো ডাকাতদের সাথে মিলিয়ে দেখো না, কারণ ডাকাতরাই মানুষের মধ্যে সবচেয়ে নীচ। এরপর গাড়ি পৌঁছে গেল ডাকাতের আড্ডায়। বন্দিনের দুটো দলে ভাগ করা হলো, একটা পুরুষদের জন্য, আর একটা মহিলা আর বাচ্চাদের জন্য। ঠিক তখনই এক বন্দি পালানোর চেষ্টা করল। ডাকাত নেতা ডার্ন মুচকি হেসে বলল, এই বোকার পরিণতি তো একটাই। কিছু সেকেন্ডের মধ্যেই আরেক ডাকাত ছুরি ছুড়ে দিল, যা সোজা বন্দির পিঠে গেঁথে গেল। সে সেখানেই মারা গেল। ডার্ন তখন সবাইকে কড়া সতর্কবার্তা দিল, এই ভুল করবে না, না হলে তোমাদেরও একই পরিণতি হবে। তারপর সে আলিশিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি আমার সাথে চলো। আলিশিয়া কিছু বলার আগেই ডার্ন তাকে টেনে নিজের ঘরের দিকে নিয়ে গেল। তার উদ্দেশ্য ছিল আলিশিয়ার কোনো গোপন পরিকল্পনা বের করা। ক্লেন তখনও ভাবছিল কি করা উচিত। সেই সময় এক মহিলা নাম কার্ম ওকে দেখতে পেল। কার্ম এই মানব পাচার চক্রের মহিলার আর শিশুদের দেখাশোনা করত। সে দেখে ক্লেনের কোলে একটা নবজাতক আছে, তাই সে তার দাসী নুহকে ডাকলো যেন লুনার দেখাশোনা করে। নুহের কাজ ছিল বন্দি শিশুদের দুধ খাওয়ানো। ডাকাতের আস্তানা ছিল এক খনির ভিতরে। সেই গর্তের তলা একটা পুকুর ছিল। পুকুরের নিচে এক কিংবদন্তি লাল তরোয়াল পড়েছিল, তবে সেই তরোয়ালের পাহারায় ছিল এক ভয়ঙ্কর দানব। এদিকে ডার্ন আলিশিয়াকে নিয়ে গেল ব্রোকোর কাছে। ব্রোকো ক্রোজো গ্যাংয়ের কার্যনির্বাহী নেতা। আসল বসের অনুপস্থিতিতে ব্রোকো সুযোগ নিয়ে এই পদ দখল করেছে। কেউ তার বিরোধিতা করে না, কারণ তার কাছে এক পোষা দানব আছে, নাম বেটি। বেটি এতটাই ভয়ঙ্কর যে মুহূর্তেই কাউকে ছিঁড়ে ফেলতে পারে। আলিশিয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলো ওটা এক পশ্চিমী দানব, আর অবাক হয়ে গেল যে ব্রোকো কেমন করে ওটাকে বসে এনেছে। ব্রোকো তখন বেটির সাথে কথা বলছিল। বেটি বলল সে একজন পুরুষ মানুষের সাথে খেলতে চায়। তখন ব্রোকো হাসতে হাসতে বলল, ঠিক আছে, আলিশিয়ার সাথে আসা ওই দুই ডাকাতের মধ্যে যাকে খুঁজে বেছে নাও। কিন্তু তার আগে ব্রোকো আলিশিয়াকে জানালো কেন তাকে ডাকা হয়েছে। ডাকাতের হাতে এসে গেছে সেই সব ম্যাজিক্যাল ক্রিস্টাল যেগুলো আলিশিয়া আগে ক্লেনের আড্ডা থেকে সংগ্রহ করেছিল। ব্রোকো জানে এই ক্রিস্টাল এসেছে মাউন্ট মুন থেকে, যেটা ক্লেভিটেজের ঘাঁটি। ও বুঝতে পারে যেহেতু আলিশিয়া বেটিনে দেখে ভয় পেল না, তাই সে নিশ্চিত আলিশিয়া হেডেন থেকে পাঠানো সেই 13 জন হিরোর একজন, যাদের মিশন ছিল ক্লেভিটেজকে শেষ করা। ব্রোকোর মনে হলো আলিশিয়া নিশ্চয়ই ক্রিস্টালে ভর্তি ব্যাগ নিয়ে হেডেন ফিরছিল। এরপর সে একটা খারাপ খবর শোনালো। রাজধানী ইতিমধ্যেই ক্লেভিটেজ ধ্বংস করে দিয়েছে। তবে এই খবর ক্রোজো গ্যাংয়ের জন্য খারাপ নয়, বরং লাভজনক, কারণ ব্রোকো দেখালো একটা নকল মানা হেডলার তরোয়াল, যেটা শুধু হাইন রাজ পরিবার বানাতো।
এখন যেহেতু পুরো রাজপরিবারই শেষ হয়ে গেছে, তাই এই তরোয়ালগুলোর দাম আকাশ ছোঁয়া হবে, কিন্তু ব্রোকর চাই এর থেকেও বেশি। সে আসল পিওর হেডলর্ড তলোয়ার চায়, যেটা শুধু রাজারা নায়কেদের হাতে তুলে দিত। ও নিশ্চিত বাকিরা সব হিরো মারা গেছে আর আলিশিয়া নিজের দল ছেড়ে পালিয়ে এসেছে। তাই সে আলিশিয়াকে জিজ্ঞেস করল, তুমি আর বাকি 12 জন হিরোর তলোয়ার কোথায় রেখেছ? আলিশিয়া কিচ্ছু বলল না। তখন ব্রোকো ডার্ন আর সাজকে আদেশ দিল, আলিশিয়াকে ক্লেভিডেসের ঘাঁটিতে নিয়ে যাও, যাতে ওখান থেকে ধনরত্ন আনা যায়। ডার্ন প্রস্তাব দিল তাকে অন্য কোনো টার্গেটের ধনরত্ন খোঁজার কাজে নিয়ে যাওয়া যাক, কিন্তু ব্রোকো নিজের সিদ্ধান্তে অটল রইল। বরং সে বলল, যাওয়ার আগে আলিশিয়াকে একটু এক্সারসাইজ করিয়ে নাও, যাতে যাত্রাপথে কোনো ঝামেলা না হয়। এদিকে ক্লিন তখন কর্মের বারে ওয়েটারের কাজ করছিল। অনেক ডাকাত কর্মের দিকে লাড়ো সমাখে দৃষ্টি দিচ্ছিল, আর ক্লিন মনে মনে ভাবছিল এরা কতটা ঘৃণিত লোক। নু তখন লুনাকে দুধ খাওয়াচ্ছিল। নুয়ের অন্য কাজও ছিল, ওয়েট্রেস হিসেবেও সার্ভ করতে হতো, কিন্তু ডাকাত গ্রাহকেরা ওকে ভয়ানকভাবে শোষণ করত। ক্লিন চুপচাপ নিজের কাজ করছিল, যদি অনেক ডাকাত তার সার্ভিস দেখে খুশি হচ্ছিল, কিন্তু কর্মের চোখে ক্লিনকে দেখে কিছু যেন অদ্ভুত লাগছিল। সবাই ভাবছিল সে এক অর্ক তার শিংয়ের জন্য, কিন্তু তার ত্বক ছিল অস্বাভাবিক ফর্সা আর চোখ ছিল একদম খুনের মতো। সেই সময় 2 জন ডাকাত নুকে জোর করে টেনে নিয়ে গেল রাতে শারীরিক শোষণের জন্য। সকালে তারা নুকে ফেলে রেখে গেল ক্ষতবিক্ষত অবস্থায়। তবু নু অভিযোগ করল না, চুপচাপ ফিরে এসে আবার লুনাকে দুধ খাওয়াতে লাগলো। কিন্তু হঠাৎ সেই 2 ডাকাত দুর্বল হয়ে পড়ল, মাথা ঘুরতে লাগলো, আর তারপর রহস্যজনকভাবে মরে গেল। আসলে ক্লিন তাদের শিক্ষা দিয়েছিল। কিছুক্ষণ পর নু আবার লুনাকে দুধ খাওয়াতে এলো আর দেখল লুনা ক্লেনের কোলে ঘুমোচ্ছে। সে জানতো না ক্লেন কি করেছে ওই 2 ডাকাতের সাথে। তার মনোযোগ ছিল শুধু শিশুটার দিকে। ও লুনাকে নিয়ে একটা কোণে ঘরে গেল। ক্লেনও তার পাশে বসলো। ক্লেন তাকে প্রশ্ন করল, তুমি আর ক্রোজ গ্যাংয়ের সদস্য? তোমরা আসলে কি করো? নু প্রথমে চুপ করে রইল, কিন্তু ক্লেন শান্ত গলায় বলল, শুধু বলো, আমি জানতে চাই। তখন নু বলতে শুরু করলো, সে ছোট থেকে এখানেই বড় হয়েছে। তার একমাত্র পরিচয় এই যে সে ক্রোজ গ্যাংয়ের মেম্বার। সে নিজের বাবাকে কোনোদিন দেখেনি, শুধু মাকে চিনত, কিন্তু তার মুখও না, শুধু পিঠ দেখেছিল। সে জানতো তার মা ছিল এক দাসী। লুকিয়ে সে দেখেছিল কিভাবে পুরুষরা তার মাকে জোর করে ব্যবহার করত। যখন সে 12 বছরের ছিল, তখন হঠাৎ তার মা কোথায় যেন উধাও হয়ে গেল। মারা গেছে নাকি পালিয়ে গেছে সে জানে না। সেই রাতেই যখন নু খাবার খাচ্ছিল, তখন কিছু লোক এসে তাকে মারধর করলো। তারপর থেকে কয়েক বছর ছিল তার জীবনের নরক। তখন সে বুঝল তার মাই ছিল একমাত্র যে তাকে এতদিন রক্ষা করছিল। একদিন তার দেখা হলো সিস্টার কর্মের সাথে। কর্ম তাকে বুঝিয়েছিল, যদি পুরুষদের সন্তুষ্ট করো তারা তোমাকে মারবে না। নু বাধ্য হয়ে শিখল কিভাবে পুরুষদের খুশি করতে হয়। যদিও সে কোনোদিন কর্মের মতো হতে পারেনি, তবু অন্তত তার জীবন কিছুটা ভালো হয়ে উঠেছিল। এখন তার হাতে কাজ আছে, সে শিশুদের দুধ খাওয়াতে পারে। ক্লেন তখন প্রশ্ন করল, কিন্তু তোমার তো নিজের কোনো সন্তান নেই, তাহলে তোমার দুধ কোথা থেকে আসে? নু কেঁপে গলায় বলল, আমি গর্ভবতী হয়েছিলাম, কিন্তু আমার বাচ্চা মৃত অবস্থায় জন্মায়। আমি যখন নড়াচড়া অনুভব করতাম, তখন মনে হতো বাঁচার একটা কারণ আছে, কিন্তু যখন মৃত জন্মালো, তখন মনে হলো আমারও বাঁচার কারণ শেষ। আমি মৃত্যুকে মেনে নিয়েছিলাম, কিন্তু ঠিক তখনই হঠাৎ উষ্ণতা অনুভব করি। দেখি এক 6 মাসের বাচ্চা আমার দুধ খাচ্ছে। তখন আমার মনে হলো আবার বাঁচার একটা মানে আছে। সেই থেকে আমি অন্য শিশুদের দুধ খাওয়াই। এখন আমার মনে শান্তি হয়, কারণ অন্তত কিছু বাচ্চা আমার জন্যই বেঁচে আছে। ক্লেন ওকে জিজ্ঞেস করে সে কি লুনার ফেটনার হিসেবে যাবে কিনা। সে জোর দিয়ে বলে যে ওকে নিজের করে নেওয়ার কোনো ইচ্ছে তার নেই, কিন্তু লুনা ওকে পছন্দ করে আর এটাই তার কাছে যথেষ্ট। লুনা ওকে ছুঁয়ে বোঝায় যে সে ওকে চায়। নু জানে এটা একদম অসাধারণ অফার, কিন্তু তার মনে হয় ক্লেনও আসলে একজন দাস। সে বলে যেতে তো চায়, কিন্তু তার কাছে আরও বাচ্চারা আছে যাদের বাঁচিয়ে রাখতে হবে। সে ক্লেনকে লুনা দিয়ে দেয় এবং চলে যায়। ওদিকে গিরো আলিশিয়াকে একটা ব্রিজের উপর নিয়ে যায়। সে বলে ব্রিজটা পার হতে। আলিশিয়া ব্রিজের মাঝখানে পৌঁছে নিচে ধাকায়। ওদের মনে হয় সে ঝাঁপ দিতে চাইছে। ওরা বলে নিচে পড়লে সে আর বাঁচবে না। আলিশিয়া নদীর দিকে তাকিয়ে ক্রিস্টাল চিনে ফেলে। ওরা জানায় এটাই সেই জায়গা যেখানে হিরো কার্ডের মৃত্যু হয়েছিল। হঠাৎ এক দাস চ্যালেঞ্জ করে, যদি সে নদী থেকে ওই জিনিসটা তুলে আনতে পারে, তাহলে তাকে আর তার স্ত্রীকে মুক্ত দেওয়া হবে। তার স্ত্রী বলে যেতে। সে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে দানব এসে ওকে খেয়ে নেয়। আলিশা জানতো ওরা তাকে ছাড়বে না। ওই জায়গাটা হলো এলবি সফট, যেখানে প্রায় 300 বছর আগে বন্যার কারণে অসংখ্য দানব ঢুকে পড়েছিল। সেখানে তার তলোয়ার ছিল, কিন্তু ওটা বের করা একেবারে অসম্ভব ছিল। আলিশা রেগে গিয়ে ওদের বলে, তোরা ইচ্ছে করিয়ে ওই ছেলেটাকে মরতে পাঠিয়েছিস। ওরা সতর্ক করে, এখানে উপদেশ দিতে আসেনি সে।
বরং এখন সেই লোক সামনে এসেছে যে তাকে মেরে ফেলবে। আলিশা দেখে এক ভয়ঙ্কর লোক তার দিকে ঝেঁপে পড়ছে। সে ভাবে লোকটা তার জামা ছিঁড়ে ফেলবে, কিন্তু তার আগেই আলিশা লোকটার হাত ভেঙে তার তলোয়ার কেড়ে নেয়, তারপর পুলির দড়ি কেটে নিচে ঝাঁপ দেয়। নিজের সাথে সে বলে সে ক্লেনের কথায় ভরসা করছে যে সে মরবে না, কিন্তু এবার সে মরবে নাকি বেঁচে যাবে আর গল্প আমাদের কোথায় নিয়ে যাবে সেটা আমরা দেখব পরের এপিসোডে। তাহলে ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই চাপো, আর কমেন্ট সেকশনে জানো এই গল্পটা তোমাদের কেমন লাগছে।